আমরা সকলেই চাই আমাদের বাগানের গাছগুলি যেন সব সময় থাকে ফুলে ফলে ভরা। বাগানের গাছগুলি যেন সারা বছর থাকে সুন্দর তরতাজা। সকল বাগান বন্ধুদের এটাই স্বপ্ন। আর এই স্বপ্ন পূরণের জন্য আমরা সব সময়ই ছাদ বাগানে বাড়ির ঘরোয়া পদ্ধতি অবলম্বন করে গাছগুলিকে সুন্দর সবুজ সতেজ রাখা সম্ভব হয়ে ওঠে না। আবার রোগ পোকা মুক্ত রাখতে কখনো কখনো সম্পূর্ণ কাজ আমরা পাই না। জবা গাছ সহ সমস্ত গাছই এই খতরনাক মিলিবাগ আমাদের গাছগুলিকে শেষ করে দেয়। অনেকেই জানতে চেয়েছেন যে ঘরোয়া পদ্ধতি কাজে আসছে না, গাছগুলিকে ভালো রাখতে আমাদের কি করণীয়। আজ আমি আলোচনা করব যেটি খুব সহজভাবেই তার মোকাবেলা করা সম্ভব। তো আমি আপনাদের হলপ করে বলতে পারি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে সকলেরই। কোনো অবস্থায় মিলিবাগ গাছে হলে কি পদ্ধতি অবলম্বন করলে বারবার নয় একবার গাছে প্রয়োগ করলেই মিলিবাগ গাছে আর হবে না এবং হলে তার সম্পূর্ণ রোগমুক্ত হয়ে যাবে। তাই পুরো ভিডিওটি মন দিয়ে দেখুন, সহজ হবে আপনার। নমস্কার আমার সকল বাগান বন্ধুরা, মুখার্জিস গার্ডেন্সে আপনাদের সকলকেই স্বাগত জানাই আজকের নতুন একটি ভিডিওতে। প্রথমে একটা কথা বলি আপনাদের, এই যে গাছে মিলিবাগ রোগ পোকাটির জন্য যে গাছেরই শুধু ক্ষতি করে তা কিন্তু নয়, এটি ক্ষতিকারক একটি ভাইরাসের জন্য আমাদেরও ক্ষতি হতে পারে। তাই আজকের ভিডিওটি তাঁদেরই জন্য যে সমস্ত বন্ধুরা নতুন বাগান করছেন এবং পুরানো যে সমস্ত বাগান বন্ধুরা মিলিবাগ বাগান থেকে তাড়াতে পারছেন না তাদের জন্য। দেখুন বন্ধুরা, মিলিবাগ প্রায় সমস্ত গাছই আক্রান্ত হতে পারে। সব থেকে বেশি হয় জবা ফুল গাছে, স্থলপদ্মর মতো মিষ্টি গাছে। সারা বছর ভোর এর জীবাণু বহন করে আর আমরা বুঝতে পারি যখন চোখে দেখতে পাই। এই মিলিবাগ একটা গাছ হতে অন্য গাছে ছড়িয়ে পড়ার মূল কারণ পিঁপড়ে। যখন প্রচণ্ড তাপে আমরা টবের মধ্যে প্রতিনিয়ত জল দিচ্ছি তখন পিঁপড়েগুলির মাটিতে থাকা বাসা নষ্ট হয়ে যায়, এরা গাছে বসবাস শুরু করে। আর যখন বৃষ্টি হয়, কালবৈশাখী ঝড় বৃষ্টি বা বর্ষাকাল, তখন এই রোগটি ভয়ানক রূপ ধারণ করে থাকে। এই মিলিবাগের প্রথম উৎপত্তি বয়ে আনে বিভিন্ন পোকামাকড়। আমরা যখন গাছে মিলিবাগ এইরকম সাদা ছাতুর মতো গাছে দেখতে পাই, তার সঙ্গেই চোখে পড়ে পিঁপড়ের আনাগোনা, কারণ এর মধ্যে তৈরি হওয়া মিষ্টি রসে পিঁপড়ের খাবার। তখন আমরা প্রথমে কি করি, ডিটারজেন্ট পাউডার, শ্যাম্পু, এর সঙ্গে কেউ হলুদ গুঁড়ো, কেউ বা আবার ইনো, ডেটল, এই সমস্ত উপাদানগুলি দিয়ে গাছগুলিকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিই। 3-4 দিন যেতে না যেতেই আবার যাকে তাই চলতেই থাকে। আর মাঝ থেকে ধীরে ধীরে গাছগুলির ডগাগুলি শুকাতে শুকাতে গোটা গাছটাই একদিন মারা যায়। যখন গাছটি মারা যায় তখন গাছে থাকে না মিলিবাগ, কারণ গাছগুলির ভিতরে কোনো পুষ্টিরস থাকে না। ঝিমিয়ে যায় গাছ, পাতা হলুদ হয়ে মারা যায়, কুড়িগুলি থাকলে পরে সেগুলি ছোট হয় এবং শুকিয়ে হলুদ হয়ে ঝরে যায়। তাহলে আপনারা বলবেন এই ঘরোয়া জৈব উপাদানে কি কোনো কাজ হয় না? তাহলে আপনারা কেন দিতে বলেন, দোষ দেন আমাদের, এটাই স্বাভাবিক। তো আসুন জেনে নিই বাগান থেকে চিরতরে মিলিবাগ তাড়ানোর উপায় কি, জৈব পদ্ধতি কখন ব্যবহার করা যাবে এবং রাসায়নিক পদ্ধতি কেন ব্যবহার করব, কখন কোন অবস্থায় আমাদের কি পদক্ষেপ এবং কোন উপাদান প্রয়োগ করলে 100% সফলতা আমরা পাব।
যদি আমরা বাগানের সমস্ত গাছগুলি সুস্থ সবল সুন্দর সবুজ বৃদ্ধি অব্যাহত রাখতে চাই, তাহলে এই যে দেখছেন মিলিবাগে গাছ দুটি মরতে বসেছে, এই রকম গাছে আপনি ঘরোয়া জৈব উপাদান প্রয়োগ করে গাছগুলিতে সফলতা পাবেন না। এখানে আপনাকে প্রয়োগ করতে হবে রাসায়নিক উপাদান, মানে কীটনাশক। এমন একটি কীটনাশক আপনি বাছুন এবং গাছে প্রয়োগ করুন, যা ওপর থেকে এবং ভিতর থেকে অনেক দিন পর্যন্ত কাজ করে। আমি যে কীটনাশকটি ব্যবহার করি, এই যে দেখছেন, এটি স্পর্শকাতর ও সিস্টেমিকভাবে কাজ করে থাকে। একবার প্রয়োগ করলে আপনি 25 থেকে 30 দিন পর্যন্ত কাজ করে থাকে। ফলে ওপরের মিলিবাগ সহ জাব পোকা, পাতা খাওয়া পোকা যেমন মরবে, তেমনি গাছের ভিতরে লুকিয়ে থাকা পোকামাকড় লার্ভাগুলি মারা পড়বে। এর সঙ্গে মিশিয়ে দিন প্রতি লিটার জলে অ্যাক্টিভ 80 গোল্ড 1 থেকে 2 ফোঁটা। তাহলে খুব দ্রুত কীটনাশকটি গোটা গাছে ছড়িয়ে পড়বে এবং গাছের ভিতরে প্রবেশ করবে। এবং এর মধ্যে থাকা বেশ কিছু পুষ্টি উপাদান রয়েছে যা রোগগ্রস্ত গাছকে দ্রুত সুস্থ করে তুলবে। এই দুটি উপাদান একসঙ্গে মিশিয়ে গাছে স্প্রে করলে শুধু মিলিবাগ নয়, সব ধরনের পোকামাকড় মারা পড়বে। অনেকেই আমরা কি করি, কীটনাশককে প্রয়োগ করে যখন দেখি গাছে পোকামাকড় নাই, সবই মারা গেছে, তবুও গাছগুলির ডাল শুকিয়ে যাচ্ছে, পাতা হলুদ হচ্ছে, কুঁড়ি ঝরে পড়ছে, ফুল দু একটা ফুললেও তা বাড়ছে না। এর কারণ মিলিবাগ এবং জাব পোকার মতো কিছু পোকা গাছে বসে রস শোষণ করে খেয়েছে, তখনই গাছের ছত্রাক জীবাণুতে গাছগুলি আক্রান্ত হয়েছে। এমন অবস্থায় আপনি জৈব উপাদান হলুদ ব্যবহার করে সেই জীবাণু গাছে নষ্ট করতে পারবেন না। এখানে আপনাকে ব্যবহার করতে হবে ছত্রাকনাশক একটি প্রতি লিটার জলে 4 গ্রাম। ব্যবহার এবং প্রয়োগের নিয়ম কি? একসঙ্গে কীটনাশকের সঙ্গে ছত্রাকনাশক মিশিয়ে স্প্রে করতে পারেন, তবে একসঙ্গে প্রয়োগ করলে আগে আপনাকে একটু দেখে নিতে হবে। প্রথমে যে কীটনাশকটি জলে মিশিয়ে দেন, একটু আলাদা পাত্রে সামান্য পরিমাণ নিয়ে তার সঙ্গে একইভাবে ছত্রাকনাশকটি মিশিয়ে যদি দেখেন তরলটি ছানা কাটা কাটা হয়ে যাচ্ছে বা তরলটি গরম হচ্ছে, তাহলে একসঙ্গে মিশিয়ে স্প্রে করলে ক্ষতি হবে, কাজ হবে না। এমন অবস্থায় আপনাকে 4 দিন পরে পরে ছত্রাকনাশকটি স্প্রে করতে হবে। যদি আপনি প্রতি মাসে একবার করে বাগানের প্রতিটি গাছে একবার কীটনাশক ও একবার ছত্রাকনাশকটি স্প্রে করে যান, তাহলে বাগানের কোনো রোগ পোকা কোনো গাছেই থাকবে না। এইবার আসি ঘরোয়া জৈব উপাদান কিভাবে আমরা কাজে লাগাবো। যেমন ধরুন নিম পাতা, ঘেটু গাছের পাতা, কালমেঘ গাছের পাতা, তুলসী গাছের পাতার নির্যাস সঙ্গে কাঁচা হলুদ এবং কাঁচা লঙ্কার নির্যাস একসঙ্গে মিশিয়ে গাছে যদি আমরা 10-15 দিনে একবার করে স্প্রে করে যাই, তাহলে কিন্তু আপনাদের বাগানের বা আমার বাগানের গাছগুলি নিরোগ থাকবে এবং রাখতে পারবো। কিন্তু গাছে মিলিবাগ একবার হলেই ছত্রাকে গাছ আক্রমণ হবেই। এই বিশেষ ক্ষেত্রে আপনি যদি রাসায়নিক কীটনাশক বা ছত্রাকনাশক স্প্রে করে রোগ নির্মূল না করেন, তাহলে গাছে বারবার আপনি ঘরোয়া উপাদান প্রয়োগ করেও সুফল নাও পেতে পারেন। তাই হলে আগে গাছ বাঁচান, রোগ পোকা তাড়ান, তারপর ঘরোয়া দ্রবণ ব্যবহার করুন। মিলিবাগ একটি গাছে আমরা কি হয়, যে গাছটা দেখা দিল সেই গাছটাই কিন্তু আমরা তার ট্রিটমেন্ট করলাম, বাকি গাছগুলো আমরা কিন্তু ট্রিটমেন্ট করলাম না। এই ক্ষেত্রে হয় কি, সেই গাছটা ভালো হলো, আবার দেখা গেল অন্য গাছে হলো। তাই একবার দেখা দিলে ছাদ বাগানে যত গাছ আছে সমস্ত গাছই স্প্রেটা করে দেওয়া ভালো। তাহলে বন্ধুরা, এবার আপনাদের কাছে পরিষ্কার হলো যে গাছে মিলিবাগ হলে রাসায়নিক পদ্ধতিতে আগে সাফ করা গাছ
আর না হলে প্রথম থেকে 10-15 দিন পরে পরে ঘরোয়া জৈব উপাদান প্রয়োগ করা, তাহলে সম্পূর্ণ সফলতা পাবেন। ভালো থাকুন বন্ধুরা, আবার আসবো একটি নতুন ভিডিও নিয়ে। নমস্কার।